নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। বিনপুর 2 নম্বর বেহাল দশায়, জেলার অন্যতম পর্যটন কেন্দ্র খাদারানি লেকে যাওয়ার রাস্তা। ওয়েস্ট বেঙ্গল, সময় কেনার চেষ্টা করে কী প্রমাণ করতে চাইছেন ইউনূস। বিনপুর 2 নম্বর বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আউলিয়া এলাকায় আহত 2 বাইক আরোহী। ঝাড়গ্রাম, ভুতুড়ে ভোটার ধরতে ঝাড়গ্রাম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখলেন জেলা টিএমসির সাধারণ সম্পাদক। ওয়েস্ট বেঙ্গল, নির্বাচন না করে গদি আঁকড়ে থাকতে চাইছেন ইউনূস। অ্যাকশনে আওয়ামী গৃহযুদ্ধের অবস্থা বাংলাদেশে। ঝাড়গ্রাম পৌরসভার আলাপনি মাঠে ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি। গোপীবল্লভপুর 2 নম্বর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের খাড়বান্দি গ্রামে হলো তৃণমূলের সাংগঠনিক বৈঠক। ঝাড়গ্রাম মানিকপাড়া রেঞ্জ এলাকায় দাঁপিয়ে বেড়ালো 30টি দাঁতল হাতির একটি দল। নষ্ট 20 কাঠা জমির ধান চাষ, মাথায় হাত চাষিদের। মেদিনীপুর, ভূঁইয়াপাড়া এলাকাতে রেলওয়ের উচ্ছেদ, মেদিনীপুর স্টেশন চত্বরে বিক্ষোভ তৃণমূলের। ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফ আটকাতেই তুমুল উত্তেজনা। মেদিনীপুরে রেলের নোটিফিকেশন মতো ভেঙে ফেলা হলো ভূঁইয়াপাড়া এলাকার বিভিন্ন বাড়ি। গোষ্ঠী কন্দল পর্ব পার করে মেদিনীপুরে দিলীপ ঘোষ করলেন চা চক্র পথসভা, ছিলেন না জেলা স্তরের অনেক নেতাই। ডেবরা, বালিচকে শেষ দপ্তরের নির্দেশে ক্যামেরার উপর তৈরি হওয়া শোরুম খুলে নিল শোরুম কর্তৃপক্ষ। মেদিনীপুর পৌর এলাকায় ফাইলেরিয়া রোগে আক্রান্তদের বিভিন্ন সহযোগিতা পৌরসভার। মেদিনীপুর, 28 ও 30 মে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মেদিনীপুরে রেড অ্যালার্ট ঘোষণা, সতর্কতা জারি জেলা শাসকের। খড়গপুর 1 নম্বর, ব্যাগে জামাকাপড়ের ভিতর থরে থরে সাজানো কার্তুজ। কলকাতায় গ্রেপ্তার যুবক। খড়গপুরে রাজ্য সরকারকে দুষলেন দিলীপ ঘোষ। মেদিনীপুর, পিপলস কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচন আজ, ভিড় ব্যাংকের সামনে। কাঁটা উপড়ে ফেলব, ফের পাকিস্তানকে নিশানা প্রধানমন্ত্রীর। হরিয়ানায় মর্মান্তিক ঘটনা, ঋণের চাপে গাড়ির মধ্যে আত্মহত্যা একই পরিবারের 7 জনের। বাহারাইচে ফের বন্য পশুর আতঙ্ক, ঘুমন্ত মহিলাকে টেনে নিয়ে গেল চিতাবাঘ। ট্রলি ব্যাগে করে মাদক পাচারের চেষ্টা, বারুইপুরে পাকড়াও 3 জন। মেঘাচ্ছন্ন আকাশ, কলকাতায় কখন বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। খবরটি শেষ পর্যন্ত শুনুন। জঙ্গিদের হাতে জৈব অস্ত্র তুলে দিচ্ছে পাকিস্তান, মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্সের রিপোর্টে আশঙ্কার মেঘ, সতর্ক ভারতও। বিশ্বের 189টি দেশই স্বাক্ষর করেছে রাষ্ট্রসংঘের ওই বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশনে। অর্থাৎ এই সব রাষ্ট্রের কর্তব্য হলো জৈব অস্ত্র তৈরি, অধিগ্রহণ, সরবরাহ, মজুতদারি এবং প্রয়োগ 100% প্রতিরোধ করা। পরীক্ষা দেব না, বিজ্ঞপ্তিও চলবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে নারাজ চাকরিহারা শিক্ষকরা। লাহোরে AK-47-এর পাহারায় জ্যোতি, স্কটিশ ইউটিউবারের ভিডিওতে প্রকাশ্যে পাক চোরের নয়া রূপ। জি স্যার, কথার টানেই পুলিশের জালে আজাদ, বাংলাদেশিদের আশ্রয় দিয়ে ভারতীয় নথি তৈরির ব্যবসা জাফরের। অপারেশন সিন্দুর শুরুর আধ ঘন্টার মধ্যে জানানো হলো পাকিস্তানকে, বললেন জয়শঙ্কর। 107 বছরের রেকর্ড বৃষ্টি মুম্বাইয়ে, ব্যাহত জনজীবন। নবনির্মিত ওরলি মেট্রোর ছাদ ভাঙল। পাক স্পাই নেটওয়ার্ক চিহ্নিত করতে চূড়ান্ত তৎপরতা। পাকিস্তানি গুপ্তচরদের কাছে তথ্য পাচার, NIA-এর জালে CRPF জওয়ান। আপনারা এতক্ষণ শুনলেন আজকের সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। মুম্বাই, শুধু বৃষ্টি। রবিবার শুরু হয়েছিল, সোমবারও মুম্বাইতে অব্যাহত তার প্রকোপ। এর জেরে ব্যাহত মুম্বাইকরদের স্বাভাবিক জনজীবন। জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা, আটকে পড়েছে যানবাহন। বিমান ও ট্রেন পরিষেবাও বিপন্ন। নবনির্মিত ওরলি মেট্রো স্টেশনের ছাদ ভেঙে পড়ে প্ল্যাটফর্ম পর্যন্ত জল উঠে আসে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, মুম্বাইয়ে সাধারণত 11ই জুন বর্ষা শুরু হয়। এবার 16 দিন এগিয়ে 25 মে থেকে শুরু হয়েছে বর্ষা। সেই হিসেবে বর্ষার আগমনের দিক দিয়ে এবার ভেঙে গিয়েছে 69 বছরের রেকর্ড। 1956 সালে 29 মে বর্ষা নেমেছিল মুম্বাইতে। স্বাধীন ভারতে সেবারই প্রথম বর্ষার দিনক্ষণ রেকর্ড করা হয়। এরপর 1962 এবং 1971 সালেও 29 মে বর্ষা নামে দেশের বাণিজ্য নগরীতে। এবার সেসব রেকর্ড অতীত। অন্যদিকে শুধু মে মাসের বৃষ্টি ধরলে 107 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবার। বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়ে মুম্বাই ও প্রতিবেশী থানে ও রায়গড় জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছিল ভারতীয় আবহাওয়া দপ্তর। পরে তা বদলে লাল করা হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত লাল সতর্কতা জারি থাকছে রত্নগিরি জেলাতেও। সোমবার সকালের কয়েক ঘন্টার বৃষ্টির কুর্লা, সিয়ন, দাদর, মাহিম, বান্দ্রা, প্যারোলের মতো নিচু এলাকা জলের নিচে চলে যায়। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টা 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এলাকার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে জলের তোড়ে ভেসে যাচ্ছে বহু যানবাহন। সেন্ট্রাল রেলওয়ের মসজিদ, বাউকুল্লা, দাদর ও বদলাপুরে রেলের লাইন জলের নিচে চলে যায়। সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্ননীল নীলা বলেন, শহরতলির ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে, তবে ট্রেনগুলি কম গতিতে চালানো হচ্ছে। ওয়েস্টার্ন রেলের পক্ষ থেকে দাবি করা হয় পরিষেবা স্বাভাবিক, তবে অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেন ট্রেন দেরিতে চলছে। মুম্বাই মেট্রো লাইন 3-তে জল উঠে যায়। খারাপ আবহাওয়ার কারণে 250টি বিমানের পরিষেবা ব্যাহত হয়েছে। এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন। মহারাষ্ট্রের পাশাপাশি বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী রাজ্যগুলিতে। কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, গোয়াতে আগামী 7 দিনের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কর্ণাটকে বিপর্যয় মোকাবিলা টিমকে সতর্ক থাকতে বলা হয়েছে। তামিলনাড়ুর নীলগিরি এবং কোয়েম্বাটোরে 28 মে পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কেরলে বৃষ্টি ও ঝড়ে ভেঙে পড়েছে বহু গাছ, প্লাবিত বহু কৃষিজমি। গাছ পড়ে মৃত্যু হয়েছে একজন স্কুটার চালকের। কেরলের 11টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে গোয়ায়। এই নিয়ে পালোলেম সৈকতে দেওয়া হয়েছে নোটিশ। পাক স্পাই নেটওয়ার্ক চিহ্নিত করতে চূড়ান্ত তৎপরতা। নয়াদিল্লি, যতই যুদ্ধবিরতি হোক, পাকিস্তান লাগাতার ভারত বিরোধী চক্রান্ত চালাবে আর সুযোগ পেলেই ফের হামলা করবে, সে বিষয়ে নিশ্চিত নয়াদিল্লি। শুধু সরাসরি সেনা অভিযান নয়, ভারতের অন্দরে স্পাই নেটওয়ার্ক তৈরির চেষ্টাও চলছে। এখন সেই নেটওয়ার্কই ভেঙে দিতে তৎপর নয়াদিল্লি। শুরু হয়েছে পাকচর চিহ্নিতকরণ অভিযান। একটানা চলছে অভিযান। পাকিস্তানের স্পাই নেটওয়ার্ক ভারতের নিরাপত্তা, আধা সেনা পরিকাঠামোকে টার্গেট করে কতটা অনুপ্রবেশ করেছে সেটা জানতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, সেনা এবং আধা সেনার পক্ষ থেকে যেসব পরিকাঠামো নির্মাণ চলছে অথবা ভবিষ্যতে হবে, সেখানে কোনোভাবে পাকিস্তান স্পাই নেটওয়ার্ক ঢুকে পড়ছে কিনা তার খোঁজ চলছে। যে কোনো সরকারি ভবন দপ্তর, সেতু, রাস্তা, টাওয়ার নির্মাণের সময় বেসরকারি সংস্থাগুলি কাজের বরাত পায়। বড় অঙ্কের কাজ করে সেই সব প্রকল্পে যুক্ত হয় সাব কন্ট্রাক্ট পাওয়া ক্ষুদ্র সংস্থা। কর্মী ও শ্রমিকরাও আসে বিভিন্ন প্রান্ত থেকে। সাধারণত বহু সতর্কতার সঙ্গেই এসব ক্ষেত্রে নেওয়া হয় কর্মী শ্রমিক। নিয়মিত যাচাইও করা হয় নিরাপত্তা ও সুরক্ষা বলয়। কিন্তু তা সত্ত্বেও আবার নতুন করে অভিযান শুরু হয়েছে। আধার কার্ড থেকে ঠিকানা, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবই যাচাই করা হচ্ছে। প্রতিটি সংস্থাকে নির্দেশও দেওয়া হয়েছে, বাইরে থেকে যে কর্মীদের নেওয়া হচ্ছে সেই নিয়োগ তালিকায় সতর্কতা নিতে হবে। যে উপকরণ, যন্ত্রাংশ সাপ্লাই করা হচ্ছে সেগুলিরও যথাযোগ্য যাচাই হওয়া দরকার। একদিকে যেমন এই পাক স্পাই নেটওয়ার্ক পাকড়াও করার জন্য মরিয়া অভিযান চলছে, তেমনি অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়াও অব্যাহত। নিজস্ব অনুকরণীয় স্টাইলে কয়েকদিন আগেই বলেছিলেন, আমার শিরায় এখন আর রক্ত নয়, গরম সিঁদুর বইছে, আমার রক্ত গরম, মাথা ঠান্ডা। সোমবার গুজরাটের দাহোদে রেলওয়ে লোকোমোটিভ কারখানায় নতুন ইউনিট উদ্বোধন করে মোদী বলেন, পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি যে আমার বোনেদের সিঁদুর যারা মুছে দেবে তাদেরও আমরা মুছে দেব। মোদী বলেন, আজ আমার প্রধানমন্ত্রী হওয়া 11 বছর পূর্ণ হলো। অপারেশন সিঁদুর থেকে স্পষ্ট যে আমাদের দিকে আক্রমণ হলে আমরা কি করতে পারি। আমাকে দেশবাসী যে কারণে নির্বাচন করেছিল, আমি সেই কাজ যে যথাযোগ্যভাবে সম্পন্ন করছি সেটারই প্রমাণ হলো। পরে ভুজে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ভারত পর্যটনে বিশ্বাসী, আর পাকিস্তানের মতো একটা দেশ মনে করে সন্ত্রাসই পর্যটন। এরপরই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, সুখ শান্তির জীবন কাটাও, রুটি খাও, না হলে আমার গুলি তো আছেই। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পরীক্ষা দেব না, বিজ্ঞপ্তিও চলবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে নারাজ চাকরিহারা শিক্ষকরা। কলকাতা, শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেও পুরোপুরি সন্তুষ্ট নন চাকরিহারা শিক্ষকরা। বৈঠক চাইছেন তারা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গেও, আর চাইছেন পরীক্ষা ছাড়াই চাকরি ফিরে পাওয়ার আশ্বাস। সোমবার বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকের পরও এটাই অবস্থান আন্দোলনকারী শিক্ষকদের। তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, আন্দোলন থামছে না, বরং তার রেস এবার দিল্লিমুখী। এদিনই আন্দোলনকারীদের মধ্যে বিজেপি ঘনিষ্ঠ একাংশ রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আরও কয়েকজন প্রতিনিধি দিল্লি পাড়ি দিচ্ছেন। আইনি লড়াই তো বটেই, আন্দোলনকেও দিল্লির দরবারে নিয়ে ফেলতে চাইছেন তারা। তবে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে রিভিউ পিটিশনের ড্রাফট দেখে তারা সন্তুষ্ট। সাংবাদিক বৈঠকে তারা তা স্বীকারও করেছেন। আন্দোলনকারীদের তরফে বৃন্দাবন ঘোষ বলেন, পুরো খসড়াই দেখানো হয়েছে, আমাদের দেখে মনে হয়েছে সেটা ঠিকই আছে। তবে তাদের বক্তব্য বেশ কিছু প্রশ্নের উত্তর তারা পাননি, সেগুলি শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী দিতে পারতেন। তাই এদিনের বৈঠকে শিক্ষামন্ত্রী না থাকায় তারা হতাশ। আন্দোলনকারীরা জানান, তারা বৈঠকে স্পষ্ট দাবি করেছেন, রিভিউ পিটিশনের আগে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা যাবে না। পরীক্ষা নয়, প্যানেল পুনর্গঠন করে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের নিয়োগ করুন সরকার। সূত্রের খবর, রাজ্যের রিভিউ পিটিশন এখনও শুনানির জন্য গৃহীত হয়নি। গৃহীত হওয়ার আগে ডিফেক্ট ক্লিয়ারিং পর্যায়ে রয়েছে সেটি। আবার সোমবার থেকেই ছুটি পড়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। অথচ 31শে মে পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা দিয়ে রেখেছে শীর্ষ আদালত। এরই মধ্যে 2 জুন মন্ত্রিসভার বৈঠকে এসএসসিরও নিয়োগ বিধি নিয়ে আলোচনা হওয়ার কথা। তাই আন্দোলনকারীদের চাপ আর আইনি ফাঁড়া রাজ্য সরকার কীভাবে সামলায় সেটাই এখন দেখার। চাকরি প্রার্থীদের বক্তব্য, আদালতে তাদের সঙ্গে সুবিচার হয়নি। যে নথি সিবিআই উদ্ধার করেছে তাকে মান্যতা দিক সুপ্রিম কোর্ট। যাদের ওএমআর সিটের প্রতিলিপিতে কোনো অশঙ্কিত মেলেনি তারা কেন ভুক্তভোগী হবেন, এই প্রশ্ন ফের তোলেন তারা। 2 ঘণ্টার বৈঠকে শিক্ষা দপ্তরের প্রধান সচিব বিনোদ কুমার এবং সিনিয়র সচিব শুভ্র চক্রবর্তীর কাছে এই প্রশ্নগুলি রাখেন তারা। বারবার বোঝান, কোনোভাবেই যেন পরীক্ষা বা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না করা হয়। আন্দোলনকারীদের সব রকম আশ্বাস এই সচিব পর্যায়ের বৈঠকে দেওয়া সম্ভব হয়নি। যেমন বিশেষভাবে সক্ষম বা অন্য কোনো গভীর অসুস্থতা থাকা প্রার্থীদের চাকরি ফেরানোর ব্যবস্থা কীভাবে হবে সেই প্রশ্নও রাখা হয়েছিল। সেগুলির সদুত্তর তারা পাননি বলেই প্রতিনিধিরা দাবি করেছেন। সে কারণেই মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক প্রতিনিধি বলেন, শিক্ষামন্ত্রী বৈঠকে থাকলে আমরা 100% খুশি হতাম। শিক্ষামন্ত্রী তাদের কাছ থেকে বৈঠকে বসার জন্য লিখিত আবেদন পাননি বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন। তারপর গত মঙ্গলবার আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে তাদের সাক্ষাৎ চেয়ে চিঠি দেন। আন্দোলনকারীরা শনিবার শিক্ষামন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি সোমবারের মধ্যে বৈঠকে না ডাকলে বৃহত্তর আন্দোলন হবে।
যদিও রবিবার একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছিলেন চিঠিতে আলোচ্য বিষয় নিয়ে কিছু বলা নেই, তাই সেটা আমাদের আধিকারিকরা তাদের কাছ থেকে জানবেন। সেই মতোই সোমবার আধিকারিক পর্যায়ের বৈঠকে ডাকা হয় আন্দোলনকারীদের। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে আজকে। মেঘাচ্ছন্ন আকাশ, কলকাতায় কখন বৃষ্টির সম্ভাবনা। আপনাদের সকলকেই বলা হচ্ছে যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। দেখে নেব আজকের আবহাওয়ার আপডেটটি কী রয়েছে। কলকাতায় গরমের দাবদাহ থেকে আপাতত মুক্তি, স্বস্তি ফিরেছে শহরে। এক সপ্তাহ আগের তুলনায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা লাফিয়ে কমেছে। আজ মঙ্গলবারও সকালে শহরের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর বিক্ষিপ্তভাবে শহরের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। আগামী 2 থেকে 3 ঘন্টার বৃষ্টি আসতে পারে 24 পরগনার বিভিন্ন অংশে। আজ মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির আশেপাশে। সোমবার শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 31.3 ডিগ্রি ও 25.8 ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 3.8 ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1.4 ডিগ্রি কম। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 037.5 মিমি। উল্লেখ্য, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের দোরগোড়ায় এসেই পড়েছে। এখন গোটা রাজ্যে চলছে প্রাক বর্ষার বৃষ্টি। তার সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব। এর ফলে চলতি সপ্তাহে গোটা রাজ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও কাল বুধবার থেকে তা ফের বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাঁটা উপড়ে ফেলব, ফের পাকিস্তানকে নিশানা প্রধানমন্ত্রীর। নয়াদিল্লি, অপারেশন সিঁদুরের পর প্রথমবার গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের গান্ধীনগরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফের একবার পাকিস্তানের নিশানা করলেন নমো। এদিন মোদী বলেন, শরীর যতই সুস্থ থাকুক না কেন, যদি একটি কাঁটা বিঁধে তবে পুরো শরীরই অস্থির হয়ে পড়বে। তাই আমরা ঠিক করেছি সেই কাঁটাটি সরিয়ে দেব। আমি 2 দিন ধরে গুজরাটে আছি। ভুজ, আহমেদাবাদ যেখানেই গিয়েছি সেখানেই মানুষের দেশপ্রেম গর্জে উঠেছে। শুধুই গুজরাট নয়, ভারতের প্রতিটি কোণায় আজ একই চিত্র। পাশাপাশি দেশের অর্থনীতি নিয়েও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, গত 11 বছরে আমরা করোনা দেখেছি, প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি মুখোমুখি হয়েছি এবং প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছি। কিন্তু এত কিছুর পরেও আমরা 11তম বৃহত্তম অর্থনীতি থেকে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছি। আমাদের লক্ষ্য হলো আমরা উন্নয়ন চাই, আমরা অগ্রগতি চাই। এই মাটি আমাকে বড় করেছে। এখান থেকে আমি যে শিক্ষা এবং দীক্ষা পেয়েছি। দেশের পাশাপাশি গুজরাটকেও উন্নয়নের পথে হাঁটার রোড ম্যাপ এঁকে দিয়েছেন মোদী। 2035 সালের মধ্যে গুজরাট সব কিছুতে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আপনাদের সকলকেই বলা হচ্ছে যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। হরিয়ানায় মর্মান্তিক ঘটনা, ঋণের চাপে গাড়ির মধ্যে আত্মহত্যা একই পরিবারের 7 জনের। চণ্ডীগড়, হরিয়ানার পঞ্চকুলা জেলায় মর্মান্তিক ঘটনা, ঋণের দায়ে গাড়ির মধ্যে আত্মহত্যা করলেন একই পরিবারের 7 সদস্য। ঘটনায় পঞ্চকুলা সেক্টর 27-এ চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ওই পরিবারটি দেরাদুনের বাসিন্দা। গতকাল সোমবার পঞ্চকুলার বাগেশ্বর ধামে আয়োজিত একটি ধার্মিক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা রাতের বেলায় দেরাদুন ফিরছিলেন, কিন্তু ফেরার পথেই পরিবারটি চরম সিদ্ধান্ত নেয়। মৃতদের মধ্যে রয়েছেন পরিবারের 2 শিশুও। পুলিশ সূত্রে খবর, ওই পরিবারের কর্তা ছিলেন প্রদীপ মিত্তল, বয়স 42। এছাড়াও মৃতদের মধ্যে রয়েছেন প্রবীণের বাবা মা, প্রবীণের স্ত্রী এবং 2 মেয়ে ও 1 ছেলেও। প্রত্যেকের ওই বিষ পান করার ফলে মৃত্যু হয়েছে বলে অনুমান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ইসাইড নোটও উদ্ধার করেছে। পঞ্চকুলার ডিসিপি হিমাদ্রি কৌশিক জানিয়েছেন, একই পরিবারের 7 জন গাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রাই প্রথম গাড়িটি দেখতে পায় ও বিষয়টি প্রকাশ্যে আসে। পরিবারটি বহু টাকার ঋণে জর্জরিত ছিল, হয়তো সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছে তারা। বর্তমানে সমস্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। বাইরাইচে ফের বন্য পশুর আতঙ্ক, ঘুমন্ত মহিলাকে টেনে নিয়ে গেল চিতাবাঘ। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। লখনউ, মাত্র কয়েক মাস আগেই নেকড়ের হানায় কাঁপছিল বাইরাইচ। একাধিক শিশুবৃদ্ধ ও মহিলার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল। এবার ফের বন্য পশুর হানা। সেই বাইরাইচের রাতে বাড়ির ছাদে ঘুমন্ত এক মহিলার উপর আক্রমণ করলো একটি চিতাবাঘ। হামলার জেরে মৃত্যু হয়েছে ওই মহিলার। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে বাইরাইচ জেলার কাতারনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছাকাছি অযোধ্যা পূর্বা নামে একটি গ্রামে 48 বছর বয়সী ওই মহিলা তার সন্তানদের নিয়ে শুয়েছিলেন। রাত 1:45 নাগাদ আচমকা চিতাবাঘটি ঘুমন্ত মহিলার উপর আক্রমণ করে ও তাকে ছাদ থেকে টেনে নিচে নিয়ে যায়। বাচ্চারা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে তাদের চিৎকারে এই পরিবারের অন্য সদস্যরাও জেগে ওঠে। তড়িঘড়ি মহিলার খোঁজ শুরু হয়। কিছুক্ষণ পরে বাড়ি থেকে অল্প দূরে একটি ঝোপের মধ্যে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ ও বন বিভাগেও। তারাই এসে দেহ উদ্ধার করে। ঘটনায় চিতাবাঘের আতঙ্কে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ দ্রুত প্রাণীটিকে পাকড়াও করার জন্য বন বিভাগের দ্বারস্থ হয়েছে। ট্রলি ব্যাগে করে মাদক পাচারের চেষ্টা, বারুইপুরে পাকড়াও 3। বারুইপুর, ট্রেনে করে এসে ট্রলি ব্যাগে ভরে মাদক পাচারের চেষ্টা। কোচবিহারের দিনহাটা থেকে ট্রলি ব্যাগে করে মাদক নিয়ে এসে তা বারুইপুরের সূর্যপুরে বিক্রির চেষ্টা করছিল মাদক কারবারির দল। বারুইপুরের শাসন স্টেশনে এসে অন্য ট্রেন ধরার চোখ ছিল তাদের। বারুইপুর থানার পুলিশের তৎপরতায় গাড়িতে উঠতে যাওয়ার আগেই শাসন বাইপাসের নির্মীয়মান জল ট্যাঙ্কের কাছ থেকে পাকড়াও করা হয় 3 মাদক কারবারিকে। ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় 35 কেজি গাঁজা, যার বাজার দর কয়েক লক্ষাধিক টাকা।
পাওয়া গেছে 3টি মোবাইল ফোন, নগদ 2270 টাকা। ধৃতদের নাম আব্দুল বাসার মণ্ডল ওরফে খোকন, লাদেন হক ও মিনাল হক। জানা গেছে শিয়ালদহ স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে চেপে শাসন স্টেশনে আসে মাদক কারবারিরা। এখানেই প্রশ্ন উঠেছে, ট্রেনে করে মাদক পাচারের রুট ব্যবহার করলেও রেল পুলিশ জানতে পারছে না কেন? ফলে রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, সূর্যপুরের আব্দুল বাসারের কাছে গাঁজা বিক্রির ছক ছিল ধৃতদের। এছাড়াও কোথাও কোথাও এই কারবার চলত, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।